হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। মহাত্মা গান্ধীর রাজনৈতিক ও আধ্যাত্মিক দর্শনের অন্যতম মূল ভিত্তিপ্রস্তর হল স্বরাজ। আক্ষরিক অর্থে স্ব কথার অর্থ নিজ বা আত্ম এবং রাজ কথার অর্থ হচ্ছে শাসন অর্থাৎ নিজের শাসন। স্বরাজ মানে হচ্ছে নিজের শাসন। কিন্তু গান্ধীজির কাছে স্বরাজ ধারণাটি কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তি বা নিছক রাজনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল এক ব্যাপক গভীর আধ্যাত্মিক ও নৈতিক চেতনার প্রকাশ। এবার দেখো গান্ধীজির স্বরাজ ভাবনা। এখানে কি বলা হচ্ছে দেখো, 1909 সালে রচিত হিন্দ স্বরাজ গ্রন্থে গান্ধীজির স্বরাজের প্রকৃত ব্যাখ্যা প্রদান করে। তার মতে স্বরাজ মানে কেবল শাসকের পরিবর্তন নয়, অর্থাৎ ইংরেজদের সরিয়ে সেই আসনে ভারতীয়দের বসালেই প্রকৃত স্বরাজ আসবে না। গান্ধীজির ভাষায় স্বরাজ হলো আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে শাসন করার ক্ষমতা। এটি এমন এক মানসিক অবস্থা যা মানুষকে ভয়ের হাত থেকে মুক্তি দেয়। রাজনৈতিক দিক থেকে স্বরাজ হলো এমন এক গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে সমাজের দারিদ্রতম ও দুর্বলতম মানুষেরাও রাষ্ট্রের ওপর সমান অধিকার থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি গ্রামীণ স্বয়ংভরতা, কুটির শিল্প, চরকা, খাদির ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন, যা মানুষকে পরনির্ভরশীলতা থেকে মুক্তি দেবে। মূলত সত্য ও অহিংসার পথে পরিচালিত এক শোষণহীন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থাই হল গান্ধীজির স্বরাজ, যাকে তিনি আদর্শ রামরাজ্য বলে অভিহিত করেছেন। উপসংহার, পরিশেষে বলা যায় গান্ধীজির স্বরাজ ধারণাটি ছিল বহুমাত্রিক ও সর্বাত্মক। এটি কেবল রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের বিষয় ছিল না, বরং এটি ছিল ব্যক্তির নৈতিক জাগরণ এবং সমাজকে কলুষমুক্ত করার এক নিরন্তর প্রক্রিয়া। বর্তমান বিশ্বেও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় গান্ধীজির স্বরাজ ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক। পরের প্রশ্ন হচ্ছে রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ এবং ভারতীয় উদারনীতিবাদের জনক বলা হয়। তার রাজনৈতিক চিন্তাধারা পাশ্চাত্য উদারনৈতিক মূল্যবোধ, উপযোগবাদ ও ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। তিনি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তে যুক্তি ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে এক নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন। এবার হচ্ছে উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্য। রামমোহন রায়ের উদারনৈতিক দর্শন বিশ্লেষণ করলে নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রবাদ ও অধিকার। রামমোহন ছিলেন ব্যক্তি স্বাধীনতার অতন্দ্য প্রহরী। জন লকের মতো তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল ব্যক্তির জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষা করা। ব্যক্তির বিকাশে রাষ্ট্রের অযথা হস্তক্ষেপ তিনি পছন্দ করতেন না। তারপরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে পরের পয়েন্ট হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। তিনি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার কট্টর সমর্থক ছিলেন। 1823 সালে ব্রিটিশ সরকারের প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান,
কারণ তিনি মনে করতেন মুক্ত সংবাদ মাধ্যম সুশাসনের জন্য অপরিহার্য এবং তা শাসকের ভুল শুধরে দিতে পারে। তারপরে আইনের অনুশাসন ও বিচার বিভাগ, তিনি আইনের চোখে সকলের সমান অধিকারের কথা বলেন। তিনি মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বারা প্রভাবিত হয়ে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার দাবি জানিয়েছিলেন, যাতে ন্যায় বিচার সুনিশ্চিত হয়। তারপরে হচ্ছে দেখো যুক্তিবাদ ও আধুনিক শিক্ষা। তার উদারনীতিবাদের মূল ভিত্তি ছিল যুক্তিবাদ। তিনি বিশ্বাস করতেন যে উদারনৈতিক সমাজ গড়তে হলে ইংরেজি ভাষা ও বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা প্রয়োজন। তিনি পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তারপর হচ্ছে দেখো ধর্মনিরপেক্ষতা ও বিশ্বজনীতা। পরের পয়েন্ট, রামমোহনের উদারনীতিবাদ ছিল সংকীর্ণতা মুক্ত। তিনি সর্বজনীন একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে গোঁড়ামির বিরোধিতা করেছিলেন। তার দৃষ্টি ছিল বিশ্বজনীন ও মানবতাবাদী। উপসংহার, পরিশেষে বলা যায় রামমোহন রায়ের উদারনৈতিকবাদ নিছক তাত্ত্বিক ছিল না, তিনি বাস্তবমুখী ও গঠনমূলক, বলছে তা ছিল বাস্তবমুখী ও গঠনমূলক। তিনি ভারতকে মধ্যযুগীয় অন্ধকার থেকে মুক্ত করে আধুনিকতার পথে চালিত করেছিলেন। তার এই উদারনৈতিক আদর্শ ও সংস্কারমুখী চিন্তাধারাই পরবর্তীকালে ভারতের সাংবিধানিক গণতন্ত্র ও জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল। পরের প্রশ্ন আছে আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন। দেখো, ভূমিকা, স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তবু তাকে ভারতীয় জাতীয়তাবাদের আধ্যাত্মিক জনক বলা হয়। তার জাতীয়তা বোধ নিছক ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ক্ষমতা দখলের রাজনীতি ছিল না, বরং তা ছিল এক গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জাগরণ, যা সুপ্ত ভারতবাসীকে আত্মমর্যাদা বোধে উদ্বুদ্ধ করেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিবেকানন্দের আধ্যাত্মিক জাতীয়তাবাদ। বিবেকানন্দের জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল বেদান্ত ও ধর্ম। তিনি মনে করতেন ধর্মই হলো ভারতের প্রাণশক্তি ও মেরুদণ্ড। তবে এই ধর্ম কোনো সংকীর্ণ আচার সর্বস্বতা বা কুসংস্কার ছিল না, তা ছিল শক্তি, ত্যাগ ও সেবার ধর্ম। তার মতে ভারতকে জাগতে হলে আধ্যাত্মিকতার ভিত্তিতেই জাগতে হবে। তার কাছে দেশপ্রেম মানে কেবল মাটি বা মানচিত্রের প্রতি ভালোবাসা নয়, দেশপ্রেম হলো দেশের মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তিনি জাতীয়তাবাদকে মানবতার সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের অগণিত দারিদ্র, অবহেলিত ও নিপীড়িত মানুষই হলেন প্রকৃত নারায়ণ বা ঈশ্বর। এই দরিদ্র দেশবাসীর সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা এবং প্রকৃত দেশপ্রেম। তিনি যুব সমাজকে লোহার মতো পেশি ও ইস্পাতের মতো স্নায়ুর অধিকারী হতে বলেছিলেন, যাতে তারা ভীরুতা ত্যাগ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে। তিনি চেয়েছিলেন এমন এক জাতীয়তাবাদ যা পশ্চিমী বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ভারতের শাশ্বত আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটাবে। উপসংহার, পরিশেষে বলা যায় বিবেকানন্দ পরাধীন ভারতবাসীকে হীনমন্যতা ও জড়তা থেকে মুক্ত করে আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। তার জ্বালাময়ী বাণী ও শক্তির তত্ত্ব পরবর্তীকালে গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষের মতো বিপ্লবীদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি ভারতবাসীকে শিখিয়েছিলেন যে পরাধীনতা পাপ এবং শক্তিই জীবন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল। এই ছিল তোমাদের জন্য তিনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।